এক পর্যায়ে কোনোভাবে তাদেরকে ছাড় পেতে, কিন্তু তাও দেখেন আমরা ধাওয়া দেয়। এবং এক পর্যায়ে আমার এমন আঘাত লাগে, আপনি এখানে একটা দাগ দেখবেন, জীবনের মায়া তাদের কম। তারা জানে বাঁচলে বাঁচবো, মরলে যান না। 1975 সালে যাই, তখন আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেখান থেকে তারা আবার ফিরে এসেছে। যার এখান থেকে অর্ধেকটা নারী ভুরি বাইরে চলে এসেছে। আওয়ামী লীগ যেভাবে দেশ থেকে পালাইছে, তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য হতে হবে, এমনকি তাদের গ্রহণযোগ্য দেশে মানুষ কাছে থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। 10 দিকের আজকের আয়োজনে আপনাকে সুস্বাগত। আজকে 10 দিকের আয়োজনের আমাদের মেহমান রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান ভাই। তিনি শুধু একজন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাই নন, বরং তিনি ছিলেন জুলাই অভ্যুত্থানের সামনের সারির একজন যোদ্ধা। চলুন তাহলে আজকে তার কাছ থেকে জেনে আসি কেমন ছিল সেই দিনগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সেই দিনগুলো, সে সম্পর্কে আমরা সামান্য কিছু তথ্য জানতে চাচ্ছি, কারণ সেগুলো জাতির কাছে জানা দরকার। যে অনেকেই এই বিষয়টা এরকমভাবে ব্যাখ্যা করছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলাম ভিত্তিক দলের যারা নেতা রয়েছে তাদের অবদান কতটুকু ছিল, তারা শেখ হাসিনা তথা স্বৈরাচারের সঙ্গী ছিল, এরকম কিছু স্লোগান দেয়। সেদিক থেকে আমরা বেশ কিছু কোশ্চেন আমরা রেডি করেছি, যেগুলো আসলে জনমনের কোশ্চেন। সেটা যদি আপনি অনুমতি দেন, আমরা তাহলে যাত্রা শুরু। অবশ্যই অবশ্যই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবির সেই সাথে আপনি সরাসরি জড়িত ছিলেন। তো কিভাবে আপনি জড়িত হলেন এই যাত্রার সাথে, বা তখন কিভাবে আপনার যুক্ত হওয়ার গল্প যদি আমাদের একটু জানাতেন। আসলে দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটি ছিল, সেটার আন্দোলনটি আসলে তো একদিনই শুরু হয়নি, একটা দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে ব্যাপারটি গিয়েছে। এবং আমার কাছে মনে হয়, যখনই সাংবাদিক কিংবা অন্য কেউ আমাকে এই জুলাইয়ের গল্পটা জানতে চায়, আমার এটা সবথেকে কঠিন প্রশ্ন যে ঠিক কোন জায়গাটা থেকে এটা শুরু করবো। কারো কাছে জুলাইটা শুরু হয়েছে 15 জুলাই, কারো কাছে এই আন্দোলনটা শুরু হয়েছে আগস্টের 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখ। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের এই জার্নিটা শুরু হয়েছে এখন থেকে আরো 5 থেকে 7 বছর আগে, যখন আমি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করি। তখন হ্যাঁ, হয়তোবা একটা স্বৈরাচার ক্ষমতায় ছিল। আমাদের জুলাই, আমাদের প্রতিবাদ, স্বৈরাচার হটানোর প্রতিবাদ আমাদের তখন থেকেই শুরু। আমরা দীর্ঘ সময় কিন্তু ক্যাম্পাসে একাধিকবার আক্রান্ত হয়ে, মার খেয়ে 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 একটা অবস্থান তৈরি করেছি ক্যাম্পাসে, এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করেছি। তার একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি এই জুলাইতে। এবং অ্যাজ ইউজুয়াল অন্য 5টা আন্দোলনের মতোই, যখন কোটা পরিবর্তনটাকে বাতিল করা হয়, সেটার জন্য আমরা কিন্তু সেই জুনের 5 তারিখ থেকে, জুন থেকে কিন্তু আবার আন্দোলনটা শুরু করি। ছাত্র আন্দোলনের দায়িত্ব ছিল, সেখানে ছিল ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে শুরু করে ক্যাম্পাসে নিচে সব জায়গায়। এবং জুলাইতে যখন সেটা আরো তীব্র হয়, তখন আমরা তার মধ্যে ছিলাম। ততদিন পর্যন্ত ব্যাপারটা ছিল কোটা সংস্কারের একটা আন্দোলন। কিন্তু যেদিন 15 জুলাই, যে দিনটাতে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উপরে সরাসরি আক্রমণ করে, তা আমাদের কাছে তখন মনে হচ্ছিল ব্যাপারটা শুধু কোটা কেন্দ্রিক নেই, ব্যাপারটা আরো বেশি বিস্তৃত হয়ে গেছে। তো সেখান থেকে মূলত আমাদের বলা যায় সর্বশেষ পর্যায়ের যাত্রাটা শুরু। ছাত্রলীগ যখন আপনাদের উপরে হামলা করলো, এরপরে বর্তমানে আমরা তখন আমরা দেখেছিলাম বেশ ভয়ানক অবস্থা হয়ে উঠেছিল। আসলে ওই মুহূর্তে আপনাদের খাবার, ঘুম, পরিবারের সাথে যোগাযোগ মেনটেন কিভাবে কি করেছিলেন আপনারা? 17 তারিখের পরে যখন বিশেষ করে ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, আমার এখন মনে পড়ে, মানে গায়েবানা জানাজার পরে বিকালে আমরা খুব করে চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের ক্যাম্পাসে ধরে রাখার। কিন্তু যখন বিকেল 3টা-4টার পরে, ওই সময় একদম মানে বিজিবি, র্যাব এবং পুলিশ তারা একত্রে যখন ক্যাম্পাসে হলগুলোতে পর্যন্ত আক্রমণ করা শুরু করে, তখন একদম সন্ধ্যার আগে আমি মূলত সবাই হল ছাড়তে বাধ্য হই। আমার মনে আছে যখন সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আমি, তো যখন আমি সন্ধ্যায় মানে অনেকক্ষণ পর্যন্ত চাচ্ছিলাম যে না যাই, কোনোভাবেই না যাই, কিন্তু একদম সন্ধ্যার পরে যখন আমি বের হয়ে আসছিলাম, মানে মনে হচ্ছিল যে এই মনে হয় শেষ, এই ক্যাম্পাসে মনে হয় আর ফেরা হবে না, এমন একটা চিন্তার সময় কাজ করতো আর কি। এবং তখন যখন বাড়িতে অনেকে বাসায় চলে গেছে, কিন্তু আমাদের ছাত্র আন্দোলন থেকে বিশ্ববিদ্যালয়ের একটি নির্দেশনা ছিল ওই দিন থেকেই যে না, কোনোভাবেই তোমার শহর ছাড়া যাবে না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের এই একটা নির্দেশনা ছিল যে আমরা ঢাকায় মূল প্রতিরোধটা তৈরি করতে হবে। তো সেখান থেকে আমরা মূলত ক্যাম্পাসের আশেপাশে আমাদের যে মেসগুলো আছে, সেই মেসগুলোতে আমরা থাকা শুরু করি। যে আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছি, যে একটা আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে। তো সেই ধাপের কখন আপনার কাছে মনে হয়েছিল যে এই মুহূর্তটাই মনে হয় এই আন্দোলনের সব থেকে ভয়ানক সময় বা ভয়ানক মুহূর্ত? আসলে এই সময়টার মধ্যে এত বেশি ভয়ানক মুহূর্তের মধ্যে দিয়ে আমরা গিয়েছি যে কোনটাকে ঠিক সিলেক্ট করা কঠিন। কোনটাকে আমি বলবো বলেন? যে যখন আমার ঠিক পায়ের কাছে ককটেল ফোটে, সেটা কি সবথেকে বেশি ভয়ানক? কিংবা যখন আমার পাশে 5 তারিখ ঠিক 11টার দিকে, 11টা, সাড়ে 11টার দিকে, যখন আমার একদম সামনে আমার পাশে
একটা লোক যখন গুলিতে আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে মারা যায়, সেটা বেশি ভয়ানক? নাকি বলবো ঠিক আমি নিজেও যখন 5 তারিখ সকালে যখন পুলিশ এবং ছাত্রলীগের একটা যৌথ ধাওয়ার মধ্যে পড়ি এবং কার্জন হলের সামনে ওখানে যখন যৌথভাবে ধাওয়া দেওয়া হয়, সকালবেলা তো শহীদ মিনার চারপাশে প্রচুর ধাওয়া পাল্টা দেওয়া হয়, লোক একটু কম ছিল, পুলিশ ছিল প্রচণ্ড আগ্রাসী, কিন্তু তখন যখন ধাওয়া পাল্টা হয় তখন আমাকে এক পর্যায়ে ছাত্রলীগের কিছু লোক ধরে ফেলে, আমাকে কিছু মাইরও দেয় এবং এক পর্যায়ে কোনোভাবে তাদেরকে ছাড় পেয়ে দেয়, কিন্তু তাও দেখেন আমার ধাওয়া দেয় এবং এক পর্যায়ে আমার এমন আঘাত লাগে, আপনি এখানে একটা দাগ দেখবেন, এখন পর্যন্ত সেই দাগটা কিন্তু জি আমার রয়ে গেছে, মানে ওই সময় এত পুরো জায়গাটা ছিলে গেছিল একদম। তো এর মধ্যে কোনটাকে আপনি সেই ভয়ঙ্কর বলবেন? আমি নিজেও বুঝতে পারি না আমি কোনটাকে ভয়ঙ্কর বলবো। যখন মেডিকেলের বারান্দাতে আমরা ছিলাম, মাঝখানে যখন নেটওয়ার্ক বন্ধ ছিল, জি তখন সময়টা আমার সবচেয়ে বেশি, হ্যাঁ যদি ভয়ানক এটা আমি বলতে পারি খুব বেশি, যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন আমরা মেসে থাকা শুরু করলাম চাঙ্গারপুল এবং বক্সিবাজার এরিয়াতে। তো ওখানে দেখা গেল কি সন্ধ্যার পরেই 8টা 9টার পরে পুলিশ এসে এসে সবগুলো মেসে সার্চ দেওয়া শুরু করলো, কারণ জানতো এখানে থাকতাম এবং জি প্রত্যেকটা আমাদের ম্যাচগুলোতে গিয়ে 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 মূলত বের করে দেওয়া হতো বা ধরা হতো এদের, তো আমরা ম্যাচেও থাকতে পারতাম না। তো ওই সময় আমার মনে আছে মাঝখানে আমার একটা কৌশল অবলম্বন করি, সেটা হলো যে এমন কোথায় থাকবো যে যেখানে এসে পুলিশ অন্ততপক্ষে কি করবে না, আমাকে আন্দোলনকারী হিসাবে এখন কোনো আলাদা ঝামেলা করবে না। হুম, তো সেই জায়গা থেকে আমি মাঝখানে কয়েকটা দিন ঢাকা মেডিকেলে থাকা শুরু করি, সারাদিন এখানে সেখানে দৌড়াদৌড়ি করে আন্দোলন করি এবং ঠিক সন্ধ্যার পর থেকে শুরু করে বাকি এই সময়টা আমি ঢাকা মেডিকেলের বারান্দায় কাটানো শুরু করি। এবং তখন যে ভয়ানক দৃশ্য আমি দেখেছি, যাত্রাবাড়ি থেকে একটার পর একটা লাশ আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছবিগুলো পর্যন্ত আমার কাছে তোলা আছে, যে বারান্দায় লাশ পড়ে আছে, একটা পর একটা লাশ আসছে, একটা লাশ বেরিয়ে যাচ্ছে, কোনো সার্টিফিকেট দিচ্ছে না, ডেথ সার্টিফিকেট দিচ্ছে না। এই যে করুণ একটা মোমেন্ট, এটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি করুণ ছিল। হ্যাঁ হয়তো বা আমি আঘাত পেতে পারতাম, কিন্তু যখন আমি দেখলাম আমার সহযোদ্ধাদের মধ্যে আরো শতজন সহস্রজন যখন আহত হচ্ছে, তাদের ক্যাম্প হাসপাতাল আসার পর কেউ কেউ মারা যাচ্ছে, কেউ মৃত অবস্থায় হাসপাতাল আসছে, আবার মৃত অবস্থায় চলে যাচ্ছে, এটা আমার কাছে সব থেকে বেশি মানে বেদনাদায়ক একটা দৃশ্য। আপনি যখন দেখবেন যে ঠিক আপনার সামনে একটা রোগী আহত আছে, যার এখান থেকে অর্ধেকটা নাড়ি ভুঁড়ি বাইরে চলে এসেছে, এমন এসেছে যার কিনা এখান থেকে অর্ধেক দাঁত পড়ে গেছে, মুখটা হা হয়ে আছে, মানে এই যে দৃশ্যগুলো কি ভয়ঙ্কর, মানে এটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভয়ঙ্কর দৃশ্য। যে আপনি একটা কথা বলেছেন যে আপনার পাশে একজন গুলি লেগে যখন মারা যাচ্ছিল, আসলে এই জায়গাটা আসলে খুবই অনুভব করতে পারছি কিছুটা হলেও। তখন আপনার আসলে মনোভাব কি ছিল যে আপনারা কি এই আন্দোলনে সফল হতে পারবেন কি পারবেন না? যেদিন 15 জুলাই যখন ছাত্রলীগের আমাদের উপর অ্যাটাক করে বা আমাদের 5-6 জনের মতো মারা যায়, জানেন ওই দিন, তো আমরা তো ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে রাজনীতি করি, তো আমার কাছে জি, ওদিন থেকে আমার কাছে স্পষ্ট যে এটা আর 5টা আন্দোলনের মতো এত সহজে শেষ হবে না। এই আন্দোলনের একটা এন্ড থাকবে, একটা সমাপ্তি থাকবে এবং সেই সমাপ্তির অবশ্যই খুব চমৎকার হবে এবং আলহামদুলিল্লাহ সেই চমৎকার সমাপ্তির সাক্ষী আমরা হতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হয় যে এত একটা ভয়ানক পরিস্থিতি থেকে দেশটা সুন্দরভাবে ফিরে এসেছে। না হতো ওই পরিস্থিতি থেকে যদি স্বৈরাচারের হাতে ক্ষমতা থাকতো, তাহলে হয়তোবা দেশের যত মায়ের কোল খালি হয়েছে তার থেকে আরো বেশি খালি হতো। তো পরবর্তী সময় স্বৈরাচার চলে যাওয়ার পরে আমরা দেখেছি পুলিশ তারা কাজে যাচ্ছিল না, কাজ করছিল না। তো ওই মুহূর্তে আপনারা আসলে বৈষম্য বিরোধী এবং আপনারা যারা ধর্মীয় ইসলামী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তারা দেখেছিলাম যে ট্রাফিকের ভূমিকা পালন করছিলেন। আসলে তখন কি এত বড় একটা আন্দোলন করার পরে ওই স্বস্তি মুহূর্তে আসলে এটা আপনাদের সাথে কেমন ছিল ব্যবহারটা? আপনারা কিভাবে ওইটা সামলে নিচ্ছিলেন? আপনি যদি কখনো সামরিক প্রশিক্ষণ সম্পর্কে জানেন, সেখানে কিন্তু শুধু মারাই শেখায় না, সামরিক প্রশিক্ষণের সব থেকে বড় প্রশিক্ষণটা থাকে সুরক্ষা। তো যেহেতু যুদ্ধটা আমরা করেছি একটা দেশের সুরক্ষার জন্য, যুদ্ধ শেষ হয়তো বা একটা লিমিট পর্যন্ত স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা তো পালায় না। জি, তো সেখান থেকে ওই সাঙ্গপাঙ্গরা পুনরায় যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, রাষ্ট্রের শৃঙ্খলা যাতে ঠিক থাকে, সেজন্য যুদ্ধের একটা অংশ হিসেবে মূলত আমরা রাজপথে থেকেছি, আমরা ট্রাফিকের কাজ করেছি। এমনকি আপনি দেখবেন ওই সময় মন্দিরে মন্দিরে অ্যাটাক করার একটা প্রবণতা তৈরি হয়েছিল। সেখানে কিন্তু দেখবেন, আপনি যদি এখনো সার্চ দেন দেখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীরা রাতভর বসে বসে এই মন্দিরগুলো মূলত জি, পাহারা জি। দিয়েছিলেন। এটা নিয়ে বামপন্থীরা বড় সমালোচনাও করেছিল। আমরা সেটা দেখেছিলাম। পরবর্তীতে অন্য কোনো সময় সুযোগ করে সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আমরা পরবর্তী কোয়েশ্চেনে যদি চলে যাই, সেটা হচ্ছে এত রক্ত ত্যাগ করলেন, এত জীবন চলে গেল। এরপরে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এখানে ইসলামপন্থীদের বা আপনাদের রাষ্ট্রীয় যে চাহিদাটা, জনগণ যেটা চায় আসলে, সেটা কি এই মুহূর্তে আসলে হচ্ছে কিনা জনগণের চাহিদা মোতাবেক? উম, আসলে
বলা যায় অভ্যুত্থানের এতদিন পরে এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন আসলে, কারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা আমরা দেখছি। হ্যাঁ, হয়তো একটা লেভেল পর্যন্ত আমরা খুশি যে স্বৈরাচারের পতন হয়েছে, একজন স্বৈরাচার সে পালাতে বাধ্য হয়েছে, তার সাঙ্গপাঙ্গরা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু দেখেন, রাষ্ট্রীয় কাঠামোর যদি পরিবর্তন না করে তাহলে কিন্তু সেই স্বৈরাচার নতুন করে সৃষ্টি হওয়ার মাধ্যম কিন্তু অলরেডি তো তৈরি আছে। তো আমার কাছে মনে হয় ফাইনাল স্যাটিসফ্যাকশন বা আলটিমেট স্যাটিসফ্যাকশন আমাদের ওই সময় আসতে পারে যদি রাষ্ট্রের আমূল পরিবর্তনটা ঘটে। একজন স্বৈরাচার গেল, আরেকজন স্বৈরাচার আসলো, এর মধ্যে দিয়ে আসলে মানুষের কোনো, এটা মানুষের আকাঙ্ক্ষা না যে একজন যাবে আরেকজন আসবে। বরং মানুষের আকাঙ্ক্ষা হলো রাষ্ট্রের একটা পরিবর্তন হবে, মানুষ সাম্য, মানবিক মর্যাদা, শান্তি, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে। আমরা বেশ কয়েকটি জায়গায় দেখেছি বা আলোচনা শুনেছি, ঢাকসু নির্বাচন নিয়ে আলোচনা এই মুহূর্তে খুব একেবারে উঠে এসেছে, এবং পাশাপাশি জাতীয় নির্বাচন নিয়ে তো প্রতিদিন প্রত্যেকটি জাতীয় চ্যানেলেই এ ব্যাপারে খুব তর্ক বিতর্ক বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হয়। সেই জায়গা থেকে আসলে আপনাদের প্রিপারেশন কেমন? দেখেন, ডাকসু নির্বাচনের একটা আলাদা তাৎপর্য আছে। সেটা কি, আপনি যদি এই সময়ের এই যে ২৪-এর আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরকে আপনি একটু প্রোফাইলগুলো দেখেন, দেখবেন এর মধ্যে অধিকাংশই হলো যারা ২০১৯ সালে ডাকসুতে নির্বাচন করেছিল কিংবা নেতৃত্ব দিয়েছিল। তো সেই জায়গা থেকে ডাকসু ব্যাপারটাই এমন। দেখেন, রাজনৈতিক দলগুলো আসলে ক্যাম্পাসগুলোতে কি করে, সে তার একটা দখলদার একটা বাহিনী তৈরি করে, সেখানে হলগুলো সে দখল করে, ক্যাম্পাসে একটা ভয়ের রাজত্ব তারা কায়েম করে রাখে। জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই ধরনের ইউনিভার্সিটিগুলোর শিক্ষার্থীরা যাতে ওই সরকারের ওই দলের বিরুদ্ধে না যায়। তো ডাকসু হলে কি হবে, ডাকসু হলে ওই একক দলের যে আধিপত্য সেটা মূলত থাকবে না। এখানে আধিপত্য তৈরি হবে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ যারা আছে মানুষের ক্যাম্পাস তাদের। তো সাধারণ শিক্ষার্থীদের যখন আধিপত্য তৈরি হবে তখন কোনো রাজনৈতিক দলই, সেটা সরকারি দল হোক কিংবা অন্য কোনো দল, সে চাইলেই ক্যাম্পাস আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। তো সেই জন্য যদি জুলাইকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, যদি ২৪-এর অভ্যুত্থানকে আমরা একটা সাকসেসফুলের দিকে যেতে চাই, তাহলে শুধু ডাকসু না বরং সারা দেশেই ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার। এবং তারই একটা সূচনা হিসেবে ডাকসু একটা অন্যতম মাধ্যম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২০১৯ সালে আমরা ডাকসুতে অংশগ্রহণ করেছি এবং পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এখন পুনরায় ডাকসু আলাপ হচ্ছে, এবং আমরা তীব্র দাবি জানাচ্ছি যেন খুব দ্রুত ডাকসুটা হয়। কারণ ডাকসু হলেই একমাত্র ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারটা নিশ্চিত হওয়ার সুযোগ হবে, এবং এই ধরনের ডাকসু কিংবা ছাত্র সংসদগুলো আগামীর যে কোনো স্বৈরাচার তৈরি হওয়াকে রুখে দিতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা প্রস্তুত আছি, ইনশাল্লাহ আমরা চাই নির্বাচনটা হোক। ক্যাম্পাসের কিছু কিছু ছাত্র সংগঠন বা কিছু কিছু লোক যারা মূলত ডাকসুটা চাচ্ছে না, এই মাত্র না চাওয়ার পক্ষেও তাদের কারণ আছে, তাদের আত্মস্বার্থের অনেক বিষয় আছে। কিন্তু আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী বা সাধারণ ক্যাম্পাসের কথা মনে করে অবশ্যই ডাকসু নির্বাচন দ্রুত হওয়া উচিত। কেউ কেউ মনে করছে হয়তো সে নিজে নির্বাচিত হতে পারবে না, সে ভয়ে, বা কোন কোন রাজনৈতিক দলের অবস্থান ক্যাম্পাসে এখন এতই খারাপ যে সে আসলে নিজের উপর কনফিডেন্স পাচ্ছে না, সেজন্য সে চাচ্ছে না ডাকসু হোক। কিন্তু আমরা বলি নির্বাচিত যেই হোক, ডাকসু হোক। এই জায়গাটায় আর একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আমরা যতটুকু জানি জুলাই গণঅভ্যুত্থানে একটা পর্যায়ে এমন জায়গায় দাঁড়িয়েছিল যে ওই বৈষম্য বিরোধী নেতারাই একটা ঘোষণা দিয়েছিল যে মাদ্রাসার ছাত্ররা যারা যুক্ত হচ্ছেন তারা আপনাদের পোশাক পরিবর্তন করে যুক্ত হন। এখন সেই বৈষম্য বিরোধীর মধ্য থেকেই কেউ কেউ বলতে চাচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা এরকমভাবে সক্রিয় ছিল না, বা তাদের নিয়ে কিছুটা প্রশ্ন তুলছে। আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? আহ বাংলাদেশের রাজনীতি যদি আপনি ৭১ থেকে দেখেন তাহলে দেখবেন এক ধরনের অকৃতজ্ঞতার রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে আছে। এবং এই দীর্ঘদিন দীর্ঘ সময় পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরা, দেশের আপামর আলেম সমাজ, তারা কিন্তু দেশের বিরুদ্ধে কিংবা দেশের জন্য ক্ষতিকর কখনোই কিছু করেনি। যত দেশের ক্ষতিকর বিশেষগুলো দেখবেন কোনোটার মধ্যে তাদের পার্টিসিপেশন আপনি দেখবেন না, বরং যখন রাষ্ট্রের প্রশ্নে, রাষ্ট্রের চাহিদায় যখন প্রয়োজন হয়, এই মাদ্রাসা শিক্ষার্থীরা সবার আগে কিন্তু মাঠে নেমে আসে। কারণ মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আমার কাছে মনে হয় যে এই স্পিরিটটা আছে, জীবনের মায়া তাদের কম, তারা জানে বাঁচলে বাঁচবো, মরলে যান না। তো ওই যে স্পিরিটটা থেকে তো মূলত তারা রাজপথে নেমে আসে। আপনি যদি কঠিন কঠিন মোমেন্টগুলো, যাত্রাবাড়ির মোমেন্টগুলো যদি দেখেন, আপনি শাহবাগে পর্যন্ত তারা কিন্তু চলে আসছে, আমরা তাদেরকে আমাদের সাথে পেয়েছি। আমি আমার সাথে অনেক মাদ্রাসা শিক্ষার্থীকে শাহবাগে আমরা দেখছি, এবং তারা মানে ভয়টা যেন তাদের মধ্যে নাই, এমন একটা ব্যাপার মনে হয় যেন ভয় বলতে কোনো ব্যাপারই না, সামনে চলে যাচ্ছে। এবং আপনি যদি খুব যাত্রাবাড়ির ফ্লাইওভারের উপরে এবং ওভারব্রিজগুলোর উপরে উঠে পতাকা নামানো থেকে ছবিগুলো দেখেন, এই প্রত্যেকটা ছবি তাদের পার্টিসিপেশন, তাদের যে এই আন্দোলনের প্রতি তাদের যে মনোযোগ, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু স্পষ্টভাবে প্রতিরোধ হয়েছে। ফলে কেউ যদি এখন আবার বলতে চায়, এটা আমি বলবো আসলে পার্শ্ববর্তী রাষ্ট্রের কিংবা ভিনদেশী কোনো চাহিদা থেকে মূলত তারা এই ধরনের কথাগুলো বলে। জি, যেহেতু আপনি ক্লিয়ার করছেন ব্যাপারটা, ইসলামিক সকল দলের নেতাকর্মীরা এখানে খুব সক্রিয় ছিল।
এবং বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সকল অঙ্গ সংগঠন একেবারে নিজেদের ব্যানারে এখানে কাজ করেছে। তো এই অভ্যুত্থান পরকালীন সময়ে আপনারা এই রাজনীতিতে এখন বর্তমানে ইসলামিক দলগুলোর রাজনীতিতে আপনারা আসলে কি স্পেস পাচ্ছেন, বা আসলে বিভিন্ন দল তারা তো সমালোচনা করে যাচ্ছেই যে তারা শুধু হুজুরদের মসজিদে সীমাবদ্ধ করতে চাচ্ছে। এটাই আমরা হয়তোবা বিভিন্ন প্রশ্নে দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে আপনার অবস্থানটা আসলে কোন দিকে যাইবে? দেখুন, আওয়ামী লীগ ছিল শুধু একটি রাজনৈতিক দল না, সন্ত্রাসী সংগঠনই না, সে একসাথে ইসলাম বিদ্বেষী একটি রাজনৈতিক দল ছিল তারা। ইসলাম বিদ্বেষী একটি সন্ত্রাসী সংগঠন ছিল তারা। ফলে আর জনগণের মধ্যে প্রশ্ন যদি তোলেন, তাহলে আমি বলবো যে ইসলামপন্থী রাজনীতিবিদদের অবস্থান, গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে এখন এতটাই এতটাই প্রতিফলিত হয়েছে যে এখন এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে শুরু করেছে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। সেজন্য আপনি দেখবেন যে একসময় যেসব দরবারে গিয়ে বিএনপি কিংবা এই ধরনের বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা পড়ে থাকতো, তারাই এখন আবার দেখবেন যে কি ওই দরবার কিংবা ওই ইসলামী রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কটূক্তি কিংবা খারাপ কথা কিন্তু বলে। কিন্তু দেখবেন তাদের সব ওভারঅল কোনো কথার মধ্যে আপনি কোনো ভ্যালিড কোনো রিজন পাবেন না। পাবেন না যে সে কোনো দুর্নীতি করেছে, পাবেন না তার মধ্যে কোনো খারাপ কোনো বিষয়, দুর্নীতি, চাঁদাবাজি কিংবা অন্য কিছু। তো না পেয়ে কি করে সে এখন ভিন্নভাবে পার্সোনাল অ্যাটাক করার ট্রাই করে। তো এই যে অ্যাটাক করার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই কারণটাকে, কারণ তারা ভয় পাচ্ছে, কারণ তারা জানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর যে আদর্শ, যে সুমহান আদর্শ, সেই আদর্শ যদি কোনোভাবে মানুষের সামনে চলে আসে, আওয়ামী লীগ যেভাবে দেশ থেকে পালাইছে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য হতে হবে, এমনকি তাদের গ্রহণযোগ্যতা দেশে মানুষের কাছে থাকবে না। এবং আমরা এটা আশাবাদী আগামী নির্বাচনে মানুষের থেকে এমন পরিমাণের সাড়া আমরা পাচ্ছি, যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ, মানুষ যদি আমাদের পাশে থাকে, মানুষ যদি সামনে নির্বাচনে ভোট দিতে পারে, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই জায়গাটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা যদি 1975 সালে যাই, তখন আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেখান থেকে তারা আবার ফিরে এসেছে। 1996 সালের নির্বাচনের কথা যদি আমরা দেখি, সেখানে বিএনপিও অনেকটা বিপর্যয়ে পড়ে গিয়েছিল। সেখান থেকে তারা আবার ফিরে এসেছে, ক্ষমতায় এসেছে। তো এইভাবে নতুন প্রজন্ম যারা, তারা ইতিহাস পড়ছে এবং এটাই হয়তোবা ভাবছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা, বা রাজনীতিতে তাদের তাদের সক্রিয় হওয়ার ব্যাপারটা নিয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আসলে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যদি আপনি ডাটাগুলো দেখেন, কোনো রাষ্ট্রেই গণহত্যাকারী কোনো দল ওই রাষ্ট্রে ফেরত আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হম্বিতম্বি অনেক করতে পারবে, হয়তো সে নানান দিক থেকে সে চেষ্টা করবে, সে হয়তো অনেক কিছুই করবে, অনেক বিষয়কে সে হয়তোবা প্রভাবিত করতে পারবে খুব জোর। কিন্তু গণহত্যাকারী কোনো সংগঠন ওই রাষ্ট্রের ক্ষমতায় আসবে কিংবা এসেছে, এমন কোনো নজির আপনি সারা বিশ্বে দেখতে পাবেন। এবং যেহেতু জেনজির যুগ, এখন আধুনিকতার যুগ, মিডিয়ার যুগ, এমন না যে এই ইতিহাসকে খুব দ্রুতই কেউ বিকৃত করে ফেলবে। আগামীর প্রজন্ম, এখনকার প্রজন্ম কেউই মূলত বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, দেশের নাগরিক, দেশের আপামর ছাত্র জনতা তাদেরকে বয়কট করবে, তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পূর্বের যে ঘটনাগুলো, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকায় সেগুলো ইতিহাস বিকৃত হয়ে গেছে অনেক অনেক। ক্ষেত্রে হয়েছে। সুতরাং এই জায়গাটা জেনজির যুগে ইতিহাস অনেকটা ধরে রাখার সেই মুহূর্ত, এবং সরাসরি সরাসরি আর কি এটা উপভোগ করার মতো একেবারে সরাসরি ভিডিও 3D দেখা এক্ষেত্রে যাচ্ছে। জেনজি বা বলে তারা নিজেরাই এটার অংশ। জি। এবং জেনজি অন্যতম একটা প্রবণতা হলো সে তার চিন্তা, তার আইডিওলজি পরবর্তীর কাছে সে হ্যান্ড ওভার করে। এই ভিডিও থাকবে, এই চিন্তা থাকবে, এই আন্দোলনে স্পিরিটটা থাকবে। ফলে এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ দেশে ফিরতে পারবে না। একটা প্রশ্ন তো এখানে থেকেই যাচ্ছে, যেহেতু আপনারা সরাসরি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করেছেন, তো সেই জায়গা থেকে অন্য একটা দলের সাথে বা অন্য একটা ভিন্ন একটা মতের সাথে আপনারা কিভাবে আপনাদের তৃণমূল পর্যন্ত নেতাদের নিয়ে এভাবে যুক্ত হয়ে রাজনীতি করলেন, আসলে এই প্রেক্ষাপটটা একটু clear করুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক যে প্ল্যাটফর্মটি ছিল, এটা আসলে কোনো ভিন্ন মত কিংবা কোনো নির্দিষ্ট মতের না, এটা মূলত অনেকগুলো মতের একটা সমারোহ বলা চলে। এটা একটা প্ল্যাটফর্ম যেটার সাথে মিলে অনেকেই কাজ করেছে। ছাত্র দল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন কিংবা অন্য রাজনৈতিক দলগুলো এখানে কাজ করেছে, বামপন্থীরা কাজ করেছে। তো সেই জায়গা থেকে যখন এই বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয় জুলাইয়ের শুরুর দিক থেকে, তখন যারা সমন্বয় ছিল কিংবা আমরা যারা ছাত্র নেতা ছিলাম বিভিন্ন সংগঠনের, আমাদের মধ্যে একটা সমন্বয় ছিল যে আমরা শেখ হাসিনা যেন ব্যাপারটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করতে না পারে, সেজন্য যারা পলিটিক্যাল পার্টির যারা পরিচিত মুখ, তারা এটা সামনের দিকে থাকবো না, এটা একটা সিদ্ধান্ত আমাদের মধ্যে ছিল ইন্টারনাল। এবং সেই সিদ্ধান্তটা আমরা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা সেটা মেনে নিয়েছিলাম। সেজন্য ব্যাপারটা ছিল এমন যে এটার মুখ্য সমন্বয় কিংবা সামনের দিকে থাকবে কারা, যারা আগে থেকে পলিটিক্যালি কোনো পার্টি
পরিচিত মুখ নয় তারা। তো সেই সাধারণ শিক্ষার্থীদের আমরা এখানে সামনে রেখেছি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো কিভাবে যুক্ত ছিল? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের নিয়মিত কমিউনিকেশন ছিল। কি প্রোগ্রাম হচ্ছে আগামীকালকে, কি পরবর্তী কি প্রোগ্রামগুলো যাচ্ছে, এবং ওই প্রোগ্রামগুলোতে বিশেষ করে জনশক্তি সাপোর্টের একটা বিষয়। দেখেন, এত বড় একটা আন্দোলন তো এমনি হয়ে যায় না, ঠিক আছে? এখানে জনসমর্থনের দরকার হয়, এখানে ইনস্ট্রুমেন্টের দরকার হয়, সেগুলো ব্যবস্থাপনা আমরা করেছি। প্রত্যেকটা দিন আগামীকালকে যেই সিদ্ধান্তগুলো ছিল, আন্দোলন ছিল, আমরা ওই কিভাবে বাস্তবায়ন সেটা করা যায়, সেক্ষেত্রে কোন কোন পয়েন্টে কোন কোন জায়গায় কত কত লোক দরকার, সেই লোকের সাপ্লাই আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আপনি জানেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশে একটা চেইন মেনটেন করে চলে, যেখানে যদি মনে চায় তাহলে এখন থেকে আধা ঘন্টার মধ্যে দেশের প্রত্যেকটা সদস্যের কান পর্যন্ত আমি আমার বার্তাটা পৌঁছে যেতে পারি। সেই সিস্টেম চেইন আমাদের আছে। তো সেই জায়গাতে দেশের প্রত্যেকটা জায়গা, আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দেখেন, বরিশাল বিশ্ববিদ্যালয় দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের সংগঠনের নেতৃবৃন্দই তারা কিন্তু সামনে থেকে এই আন্দোলনগুলোকে লিড দিয়েছিল, এবং বিভিন্ন জায়গায় আমরা কিন্তু লিডটা দিতে পেরেছি। কারণ কি? কারণ আমাদের কমিউনিকেশনটা খুব দ্রুত আছে। তো সেই জায়গা থেকে আমরা মূলত এখানে নেতৃত্ব দিয়েছি। এই জায়গাটা কি শুধু আপনারা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুধু তারাই, নাকি একেবারে তৃণমূল পর্যন্ত সবাই একেবারে ঝাঁপিয়ে পড়েছিল আপনাদের কমন চেইন অনুসারে? আপনারা কি বলতে চাচ্ছেন? এটা আমাদের ধরেন কি হয়, একটা নির্দেশনা। যখন বলা হলো ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, সাধারণ শিক্ষার্থী যে সে হয়তো বাড়ি চলে গেল, কিন্তু আমাদের নির্দেশনা কি ছিল? যে আমার জনশক্তি যে সে এই জায়গায় থাকবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জনশক্তিদের নির্দেশনা ছিল আপনারা ঢাকায় থাকবেন, ক্যাম্পাসে আশেপাশে থাকবেন, কারণ এটা হলো সেন্টার, এটাকে দখলে রাখতে হবে, এবং এটা যত দ্রুত দখল করা যায়, যত দ্রুত আমাদের দখলটা পুনরায় ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টাটা আমরা করেছি। এই জন্য দেখবেন যে, বিশেষ করে আমার কথা যদি বলেন, দেখবেন যে আম, যখন সবাই বাড়িতে চলে গেছে, কিন্তু আমরা কিন্তু শহীদ মিনার সহ এইসব জায়গাগুলোতে আমাদের অবস্থান বেশি ছিল, আমার ব্যক্তিগত কারণ কি? কারণ আমার নির্দেশনা, সংগঠনের আমিরের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমি ঢাকায় ছিলাম, ঢাকায় অবস্থান করেছি। এমনকি আপনি দেখবেন 17 তারিখ 16 তারিখ যেদিন, বিশেষ করে যেদিন আবু সাইদ মারা যায়, ওদিন কিন্তু ক্যাম্পাসের মধ্যে এমন একটা পরিস্থিতি ছিল, কেউ মাইক নিয়ে ঢুকতে পারছিল না শহীদ মিনারে। তো অনেক সংগঠন ট্রাই করছে, আমরা নিজেরা পর্যন্ত দুবার মাইক নিয়ে এসে ট্রাই করছি, কোনো দোকান মাইক ভাড়া দিচ্ছে না। তখন আমরা আমাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে একটা মাইক ধরতে গিয়ে আনি, এবং সেই মাইক টেনে কোনো রকম শহীদ মিনার আমরা পৌঁছে যাই। এরকম করে কিন্তু দেখেন, সবগুলো দল যার যার মতো করে চেষ্টা করেছে। সবগুলো দল যার যার পৃথকভাবে চেষ্টা করলেও আপনাদের বাস্তবায়ন লক্ষ্য চিন্তা একটাই ছিল। চিন্তা একটাই ছিল, সেজন্য যেখানে আপনারা কোনো সহজেই বিভেদ এখানে দেখা যায়নি। তখন কে কোন সংগঠন, কে কোন চিন্তা, কে কোন মতে, সবার একটা টার্গেট, সেটা হলো হাসিনাকে সরাতে হবে, যে কোনো ভাবে হোক স্বৈরাচারকে এখানে পতন করতে হবে, আমার ভাই রক্তের বদলা নিতে হবে। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করে আমরা আজকে বিদায় নিয়ে যাব। সে প্রশ্নটা হচ্ছে, আপনি বৈষম্য বিরোধীতে সক্রিয় ছিলেন এবং সামনে থেকে যুদ্ধ করেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি এবং দেখেছি। আপনার কাছে কি মনে হয়, বৈষম্য বিরোধীতে আপনি যেভাবে আন্দোলন করেছিলেন, যেই প্রত্যাশা, যেই দেশ গড়ার স্বপ্ন নিয়েছিলেন, যেই প্রাচীর ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন, এই মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলন করে ভবিষ্যতে ইসলামী আন্দোলনের ক্ষমতায় যাওয়ার মাধ্যমে কি আসলে সেটা সম্ভব আপনার মাধ্যমে বা আপনাদের দলের মাধ্যমে? অন্ততপক্ষে এই গণঅভ্যুত্থানের পরবর্তী 10 মাসের অভিজ্ঞতার আলোকে আমি যদি বলি, তাহলে আমি বলবো যে ইসলামী ছাত্র আন্দোলন কিংবা ইসলামী আন্দোলন, এদের মাধ্যমে এটা সম্ভব, অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। কেন? দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো এটা একটা প্ল্যাটফর্ম ছিল, এটা কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। এটার আন্ডারে কিংবা এটার সাথে মিলে বাকি সবগুলো রাজনৈতিক দল ছিল, আমরা আন্দোলন করেছি। এমন না যে আমি বৈষম্য ওই সংগঠনে হয়ে গেছি, আমি ছাত্র আন্দোলনে ছিলাম, কিন্তু আমি মাঠে ছিলাম ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। কিন্তু দেখেন, গণঅভ্যুত্থানের পরে কি হলো? আসলে এই ধরনের গণঅভ্যুত্থানগুলো কেন বিপ্লবে রূপান্তরিত হতে পারলো না? এর অন্যতম কারণ হলো, আন্দোলনের পরবর্তী সময়গুলোতে এমন সরকার আমরা এখানে বসিয়েছি যাদের মধ্যে আসলে এই গণঅভ্যুত্থানের স্পিরিটটা নাই। হ্যাঁ, দু একজনের মধ্যে আছে, কিন্তু বাকিদের মধ্যে তো নেই, এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই রাজনীতির সাথে, মানুষের আকাঙ্ক্ষার সাথে কানেক্টেড না। তো এমন দলকে অবশ্যই ক্ষমতায় আসতে হবে, যে মানুষের আকাঙ্ক্ষাকে বোঝে, যে মানুষের মূল্যবোধটাকে সে গুরুত্ব দেয়, যে নিজে সৎ এবং মানুষকে সৎভাবে, রাষ্ট্রকে সৎভাবে পরিচালনা করতে চায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়, বাংলাদেশে আগামী রাজনীতি বিনির্মাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার আদর্শ সুন্দর, তার চিন্তা সুন্দর, তার ইতিহাস সুন্দর, তার বৈশিষ্ট্য সুন্দর। সে জায়গা থেকে এমন কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তাহলে তখনই কেবলমাত্র রাষ্ট্র পুনর্গঠিত হতে পারে সুন্দর মতো। অন্যথায় দিন আসবে যাবে, ক্ষমতা আসবে যাবে, মানুষের পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, নীতির কোনো পরিবর্তন হবে। আপনি তার মানে বলতে চাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে আপনারা যে স্পিডে এই আন্দোলনটা করেছিলেন, যে স্বপ্ন নিয়ে, সেটা বাস্তবায়ন করা যাবে যাবে ইনশাআল্লাহ।
এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন। এবং প্রথম এবং সর্বশেষ আমি একটা কথাই বলব। আজকে আপনার এই কথাগুলো আমরা জনমনের প্রশ্ন থেকে নিয়েছি, যে কথাগুলো আপনি জনগণকে জানিয়েছেন। পরবর্তীতে আবার কোনো সাক্ষাৎকারে আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ জনগণের প্রশ্নে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শকদেরকেও ধন্যবাদ বিষয়গুলো সামনে নিয়ে আসার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এত সময় শুনছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান ভাইয়ের কাছ থেকে মূল্যবান কিছু কথা, যেগুলো এই মুহূর্তে জনমনের প্রশ্ন এবং অনেকেই প্রশ্ন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে, এবং ইসলামী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা কতটুকু ছিল। আশা করি সকলের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করুন আমাদের জন্য এবং 10 দিকের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।